নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আলোচনার বিষয়টা আজ বেশ ভারী, তাই একটু লঘুচ্ছলেই শুরু করব। একটা ভিডিও ভাইরাল হয়েছে। জার্মানিতে প্রবাসী ভারতীয় এক পরিবারের শিশুর সঙ্গে খেলা করছেন প্রধানমন্ত্রী। কঠিন কূটনৈতিক যুদ্ধে জেতার পর একটু রিল্যাক্স করার অধিকার তো তার রয়েছেই। গত 2 বছরে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে চাপে থাকা মানুষ নরেন্দ্র মোদী। এটা যদি বলি আমি ভুল বলা হবে না। পার্টির চাপ রয়েছে। প্রতি রাজ্যে ভোটের আগে এখনও তার দিকেই তাকিয়ে থাকে বিজেপি। প্রধানমন্ত্রী হিসেবেও কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিতে হয়েছে। কাশ্মীরে অনুচ্ছেদ বিলোপের ঝুঁকি নিতে হয়েছে। কৃষক বিদ্রোহের মুখোমুখি হতে হয়েছে। লাদাখে চীনা আগ্রাসনের বিরুদ্ধে অনমনীয় মনোভাব দেখিয়েছেন। করোনাকালে দেশবাসীর প্রাণ রক্ষা ও অর্থনীতি, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষার চাপ অবশ্যই ছিল তার সরকারের ওপর। তবে সব চাপকে ছাপিয়ে গেছে বর্তমান পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতকে নিয়ে কার্যত দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। নিজেরা ঝগড়াঝাটি করে যুদ্ধ বাঁধিয়েছ, এবার তার জন্য ভারতকে তার পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গ ত্যাগ করতে হবে। রাশিয়া থেকে তেল কেনা যাবে না, সব নানা টাইপের বায়না। এই নিয়ে আমেরিকা শাসিয়েছে, তারপর বুঝিয়েছে। ইউরোপের একের পর এক দেশের মাথারা এসে দিল্লিতে দরবার করেছেন। ভারতও বুঝিয়ে দিয়েছে, আমাদের বোঝাতে এসো না, তোমাদের যুদ্ধে আমরা নেই। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হিসেব কষে দেখিয়েছেন, রাশিয়া থেকে এক মাসে যত তেল ভারত কিনে পশ্চিম ইউরোপ এক বিকেলে তা খরচা করে। তে তো সত্যিটা কুইনিনের মতন গিলিয়ে দেবার পর পশ্চিমের দেশগুলি তা ভালোভাবে যে নেবে না তা বলাই বাহুল্য। ঠিক এই পরিস্থিতিতেই কূটনীতির কঠিনতম যুদ্ধটা জিতে নিলেন প্রধানমন্ত্রী। কিভাবে? জার্মানিতে গেলেন, দ্বিপাক্ষিক বৈঠক করলেন, রাশিয়ার বিরুদ্ধে একটিও শব্দ খরচা করলেন না। স্বাধীন বিদেশ নীতি আমাদের, স্বাধীনই রইল। विवाद को सुलझाने के लिए बातचीत ही एकमात्र उपाय है। हमारा मानना है कि इस युद्ध में कोई विजयी पार्टी नहीं होगी, सभी को नुकसान होगा। इसलिए हम शांति के पक्ष में हैं। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানিতে দাঁড়িয়ে বললেন, হালের আন্তর্জাতিক ঘটনাক্রম গোটা বিশ্বের শান্তি ও স্থিতাবস্থাকে বিপজ্জনক জায়গায় নিয়ে গিয়েছে। इस संघर्ष के ह्यूमैनिटेरियन इंपैक्ट से भारत बहुत ही चिंतित है। हमने अपनी तरफ से यूक्रेन को मानवीय सहायता भेजी है। हम अन्य मित्र देशों को भी अन्य निर्यात, तेल आपूर्ति और आर्थिक सहायता के माध्यम से मदद करने की कोशिश कर रहे हैं। সোমবার বার্লিন পৌঁছানোর পর প্রবাসী ভারতীয়দের সঙ্গে বেশ খানিকক্ষণ দেখা যায় প্রধানমন্ত্রীকে। পরে ভারত জার্মানি আন্তঃসরকার আলোচনা চক্রেও যোগ দেন। বেশ কিছু চুক্তি সই করে দুদেশ। ভারতের অর্থনৈতিক উন্নতির দিকটিও যে তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ সে কথা স্পষ্ট হয়ে যায় মোদীর কথায়। कोविड काल में भारत अन्य बड़ी अर्थव्यवस्थाओं के मुकाबले सबसे तेज ग्रोथ देख रहा है। हमें विश्वास है कि भारत वैश्विक रिकवरी का महत्वपूर्ण स्तंभ बनेगा। साल 2022 का प्रधानमंत्री मोदी का पहला विदेश दौरा, 3 दिन 65 घंटे, 8 ग्लोबल पॉलिटिकल लीडर्स, 50 ग्लोबल बिजनेस लीडर्स, 25 से ज़्यादा एंगेजमेंट्स, 3 अलग अलग दिन और 3 अलग अलग देश। जी हाँ, इसी तरह से कुछ प्रधानमंत्री मोदी जो नया वर्ल्ड ऑर्डर निकलकर सामने आ रहा है, उसमें ऐसे समय में जब रशिया यूक्रेन युद्ध काफ़ी ज़्यादा बढ़ा हुआ है, भारत का क्या महत्व है पूरे विश्व को दिखा रहे हैं। भारत किस तरह से पूरे विश्व को संदेश दे रहा है, इसकी पल पल की खबर आपको हम लगातार लेकर आते रहेंगे। TV9 भारतवर्ष पर, देश का नंबर 1 न्यूज़ चैनल। कैमरामैन संजीत के साथ
मैं आशीष सिंह बर्लिन से। যুদ্ধ লাগিয়ে একটু বেকায়দায় পুতিন। আমেরিকায় তেল বেচতে পারছেন না, বাধ্য হয়ে সস্তায় তেল দিচ্ছেন ভারতকে। এ নিয়ে কথা শোনাচ্ছেন বাইডেন। জার্মানির মাটিতে রুশ তেল নিয়ে পরোক্ষে বিশ্বের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় উন্নয়নশীল দেশগুলির বিপদ সবচেয়ে বেশি। উন্নত বিশ্বকে এটা মনে করিয়ে দিলেন তিনি। ইউরোপ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, কিন্তু বাল্টিক সাগরের নিচ দিয়ে পাইপলাইনে রাশিয়ার গ্যাস আসছে জার্মানিতেও। সুতরাং ভারতকে এই নিয়ে কিছু বলা ইউরোপের সাজে না। বার্লিনের মাটিতে দাঁড়িয়ে কৌশলে এই পরিস্থিতিটাকেই কাজে লাগালেন প্রধানমন্ত্রী। তার জার্মানি কতটা সফল তার প্রমাণও আছে আরও। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের সঙ্গে মোদির বৈঠকের পর যৌথ বিবৃতি। সেখানে ইউক্রেন প্রসঙ্গ থাকলেও সরাসরি মস্কোর নিন্দা কিন্তু করল না বার্লিন। চীনকে বার্তা দিতে বলা হলো ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একযোগে কাজ করবে দুদেশ। পাকিস্তানের নাম না করে যৌথ বিবৃতিতে জায়গা পেল সীমান্ত সন্ত্রাস। আফগান পরিস্থিতি নিয়ে থাকলো উদ্বেগ। বলা হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জঙ্গি নেটওয়ার্ক ধ্বংসে সন্ত্রাসবাদীদের টাকা জোগানোর বন্ধ করতে সব দেশকে আহ্বান জানিয়েছে ভারত ও জার্মানি। ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানি। ভারতের সব ইস্যুতে বার্লিনকে কাছে টেনে ফের একবার নিজের ক্যারিশমার প্রমাণ দিলেন মোদি। संघर्ष से उत्पन्न उथल पुथल के कारण तेल की कीमतें आसमान छू रही हैं। विश्व में खाद्यान्न और फर्टिलाइजर की भी कमी हो रही है। इससे विश्व के हर परिवार पर बोझ पड़ा है, किंतु विकासशील और गरीब देशों पर इसका असर और गंभीर होगा। ইংরেজিতে একটা কথা রয়েছে, উইন উইন সিচুয়েশন। বৃহস্পতি তুঙ্গে থাকলে এমন এমন হয়। প্রথমে করোনা, তারপর রাশিয়া। এই 2 বছরের টানা ঘটনা প্রবাহ ভারতের বিদেশ নীতিতে উইন উইন পরিস্থিতি এনে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্ব মোটামুটি কিন্তু এখন 2 ভাগে বিভক্ত। একদিকে রাশিয়া ও চীন, অন্যদিকে আমেরিকা ও বাকিরা। আর দুপক্ষই এখন ভারতকে দলে টানতে মরিয়া। রাশিয়া আমাদের পুরনো বন্ধু। পুতিন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে ভারতে পাঠিয়েছিলেন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইও লজ্জার মাথা খেয়ে ভারতে ঘুরে গেছেন। আবার ইউরোপ ও আমেরিকাও সাধ্যমতো চেষ্টা করছে। রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে প্রথমে একঘরে করার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন লবি। G7 বৈঠকে ভারতকে ডাকা হবে না, সিদ্ধান্ত এরকমই একটা হয়ে গিয়েছিল। কিন্তু মোদি জার্মানি পৌঁছতেই পরিস্থিতি একদম বদলে গেল। জার্মানি নবনিযুক্ত চ্যান্সেলর শটান মোদির হাতে ইনভিটেশন কার্ড ধরিয়ে দিলেন। জুন মাসের শেষে জার্মানিতে G7 গোষ্ঠীর বৈঠক। বিশেষ আমন্ত্রিত হিসেবে মোদিকে থাকতেই হবে। একটা ইনভিটেশন কার্ড, সঙ্গে 9টা চুক্তি। জার্মান সফরে মোট 10টি লাভ। তার সঙ্গে রয়েছে ভবিষ্যতের আরও সম্ভাবনা। বাণিজ্য বাজারটা নেহাত খারাপ হলো না এবার। জুন মাসের শেষে জার্মানিতে বসছে G7 সম্মেলনের আসর। শিল্পোন্নত দেশগুলির সম্মেলন। তাৎপর্য এবার অপরিসীম। করোনা পরবর্তী বিশ্বে অর্থনীতির চ্যালেঞ্জ, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে বাদ দিয়ে বিকল্প বাণিজ্য মডেল তৈরির চ্যালেঞ্জ। বাভেরিয়াতেই স্থির হবে পশ্চিমী বিশ্বের পরবর্তী স্ট্র্যাটেজি। আন্তর্জাতিক এই কূটনীতিতে ভারতের প্রাপ্তি কি? G7 সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছে জার্মানি। ভারতের অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে শিল্পোন্নত প্রথম বিশ্ব। বর্তমান G7 এর সদস্য দেশগুলি ঘোর রাশিয়া বিরোধী। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের গোড়া থেকেই স্বাধীন বিদেশ নীতিতে অবিচল ভারত। G7 সদস্যগুলির মধ্যে রয়েছে কানাডাও, যে দেশে ভারত বিরোধী খালিস্তানপন্থীদের প্রেসার গ্রুপ সক্রিয়। এত কিছুর পরেও কার্যত নিঃশর্তে ভারতকে সঙ্গে চায় G7। একে প্রধানমন্ত্রী ইউরোপ সফরের সবচেয়ে বড় সাফল্য হিসেবেই দেখছেন কূটনীতিকরা। জার্মানি থেকে আর কি নিয়ে এলেন মোদি? ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে 9টি চুক্তি সই করেছে জার্মানি। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে ভারতে লগ্নি করবে জার্মানি। শিক্ষা, কর্মসংস্থান ও আধিকারিক বিনিয়োগ নিয়েও চুক্তি। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি জার্মানি। ব্রেক্সিটের পর ইউরোপিয়ান ইউনিয়নের চালিকা শক্তিও বটে। মোদির জার্মানি সফর ভারতের সামনে অভূতপূর্ব এক সুযোগ এনে দিয়েছে।
রাশিয়ার সঙ্গে সব বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বদ্ধপরিকর জার্মানি। মার্সিডিজ, বিএমডব্লিউ সহ 3600 জার্মান কোম্পানি রাশিয়ার লগ্নি করত। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি হলে লগ্নি গন্তব্য হতে পারে ভারত। পরিবর্তিত পরিস্থিতি ভারতের পক্ষে কতটা সুবিধাজনক হতে পারে? পশ্চিমী হুঁশিয়ারি অগ্রাহ্য রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে দেশের স্বার্থই অগ্রাধিকার। জার্মানি থেকে লগ্নি টানার ক্ষেত্রেও দেশবাসীর স্বার্থকেই সামনে রাখবে দিল্লি। ভারসাম্যের কূটনীতি, স্বাধীন বিদেশ নীতি, এর থেকে বড় বিজ্ঞাপন আর কি হতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জার্মানি থেকে ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোপেনহেগেনে ড্যানিশ প্রাইম মিনিস্টারের বাসভবনে এজেন্ডা ছাড়া আলাপচারিতা সারলেন প্রধানমন্ত্রী। এটি মোদির বিদেশ নীতির একটা ট্রেডমার্ক স্টাইল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথমে পরীক্ষামূলকভাবে এই মিটিং করেছিলেন। তারও আগে দিল্লিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মিটিং করেছিলেন। জার্মানিতে নবনির্বাচিত চ্যান্সেলরের সঙ্গেও চায়ে পে চর্চা করেছেন। ডেনমার্কে অফিসিয়াল কর্মসূচি, দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্যিক বৈঠক, নর্ডিক দেশগুলোর সম্মেলনেও যোগ দেবেন তিনি। নর্ডিক দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড ও নরওয়ে রুশ প্রতিবেশী দেশ। নর্ডিক সম্মেলনে রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গ উঠবে। যথারীতি স্বাধীন বিদেশ নীতির কথা বলবে ভারত, জোর দেবে দ্বিপাক্ষিক বাণিজ্যে। हमने एक फ्री, ओपन, इंक्लूसिव और रूल बेस्ड इंडो पैसिफिक क्षेत्रों को सुनिश्चित करने पर जोर दिया। हमने यूक्रेन में तत्काल युद्ध विराम और समस्या के समाधान के लिए बातचीत और कूटनीति का रास्ता अपनाने की अपील की। हमने क्लाइमेट के क्षेत्र में अपने सहयोग पर भी चर्चा की। ডেনমার্ক থেকে ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী। ফ্রান্সে ফের জিতে এসেছেন ইমানুয়েল ম্যাকর। দক্ষিণপন্থী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কঠিন যুদ্ধে জিতেছেন ম্যাকর। রাশিয়ার মতোই ফ্রান্সও ভারতের অস্ত্র বিক্রেতা, পুরনো বন্ধু। গালবান সহ একাধিক ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, কিন্তু রাশিয়া ইস্যুতে আবার ফ্রান্স কিন্তু ভারতের বিপরীত মেরুতে। ভারতকে রাশিয়া বিরোধী লবিতে টানার একটা চেষ্টা ম্যাকর অবশ্যই করবেন, এবং এখানে কিন্তু আমাদের বিদেশ নীতির কঠিন পরীক্ষা। কারণ ফ্রান্সও কঠিন সময়ের বন্ধু। ফ্রান্সকে জোর গলায় না বলা যাবে না, বরং যুক্তি দিয়ে স্বাধীন বিদেশ নীতি ও দেশের স্বার্থ বোঝাতে হবে।